এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের, জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর নেতাদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি চেয়ারম্যানের। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। শারীরিক প্রতিবন্ধকতার শিকার কলেজ ছাত্রের তৈরি গাড়িতে ঘুরলেন সরকার প্রধান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শপথ করিতেছি যে ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন নরেন্দ্র মোদীর, ব্রিগেডে আরো 5 মন্ত্রীর শপথ। গণভোটের রায় নিয়ে ফাঁকি ঝুঁকি চলবে না, দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াতের। শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকায়, বিমানবন্দরে স্বজনের আহাজারি। নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি মাদারীপুরে, পরিবারের পাশে থাকার আশ্বাস সরকারের। গাজীপুরে স্ত্রী ও 3 শিশু সন্তান সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা। খুনের কথা স্বজনকে ফোনে জানিয়ে পালিয়ে যান গৃহকর্তা। পারিবারিক বিরোধের জেরেই খুন ধারণা পুলিশের। এবং বিএসএফ এর গুলিতে আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র সহ নিহত 2, আহত 2। রাঙামাটিতে দুর্বৃত্তের হামলায় ইউপিডিএফ কর্মী খুন। জনরায় পাওয়া বিএনপির ম্যানিফেস্টো এখন জনগণের। এবার যুদ্ধ প্রতিশ্রুতি পূরণের, অঙ্গীকার বাস্তবায়নে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবার দল ও 3 অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে বিএনপির মাঠ পর্যায়ে নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা, যেখানে যোগ দেন বিএনপি সহ 3 অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নেতারা। পরিস্থিতি আমরা তৈরি হতে। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিদায়ের যুদ্ধ শেষে এখন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। দিনব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত স্থায়ী কমিটির নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শারীরিক প্রতিবন্ধকতার শিকার কলেজ ছাত্র ওয়াকিবুল ইসলামের তৈরি করা গাড়ি দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই পরিদর্শন কার্যক্রম হয়। এ সময় প্রধানমন্ত্রী বাহনটিতে উঠে
তার কার্যালয় এলাকা ঘুরে দেখেন। বাহনটি দেখার পর প্রতিবন্ধীদের জন্য আন্তরিকভাবে কাজ করার কথা জানান সরকার প্রধান। আরও স্বল্প খরচে নিরাপদ ও উন্নত মানের যানবাহন তৈরি করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জানাবো দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ নেয়ার পর পিঠ চাপড়ে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন নতুন সরকারের 5 মন্ত্রীও। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার স্থানীয় সময় সকাল 11টায় ভারতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। আমি শুভেন্দু অধিকারী। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কপালে তিলক আর গেরুয়া পোশাকে পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করেন এই নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যপাল RN রবি তাকে শপথ পড়ান। পিঠ চাপড়ে নতুন মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। এরপর একে একে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শপথ মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির শীর্ষ নেতারা। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস, আসামের হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধুরী, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি সহ অনেকে। রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠানে সকাল থেকেই হাজির হন হাজার হাজার বিজেপি সমর্থক। মিষ্টি বিতরণের পাশাপাশি নেচে গিয়ে বিজয় উদযাপন করেন তারা। দীর্ঘদিন ধরে মানুষের সুপ্ত আশা এভাবে জাগরুক হয়েছে। বিগত 15 বছর ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা যে একটা খুশি করব, আর সেই খুশিতে লাড্ডু বিতরণ। আমাদের অনেক আশা আছে, দেখি কতটুকু। সরকারের আমলে আমরা পরাধীন ছিলাম, আমরা একটা স্বাধীনতা পেয়েছি। তা আশা করি উনি আমাদের এই মোটামুটি স্বাধীনতা সার্থক করে তুলবেন। এর আগে ছাদখোলা গাড়িতে করে শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান স্থলে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবীন্দ্র জয়ন্তীর এই দিনে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে দলে দলে সকাল থেকেই সমবেত হয়েছিলেন এই প্যারেড গ্রাউন্ডে। কলকাতার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। আওলাদ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা কিন্তু এই বিধানসভা নির্বাচন, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হলো, এটি নিয়ে আমরা অনেক কিছু দেখেছি, বিশেষ করে সহিংসতা দেখেছি। এমনকি যিনি আজকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন তার ব্যক্তিগত সহকারীকেও আমরা হত্যা হতে দেখেছি, অর্থাৎ খুন হতে হয়েছে। এই যে সামগ্রিকভাবে একটি উৎসবমুখর পরিবেশে বিজেপি সরকার প্রথমবারের মতো সরকার গঠন করলো, সামগ্রিকভাবে আসলে কি খবর আছে সবশেষ আপনার কাছে? ধন্যবাদ নানা। আপনি জানেন যে এই রাজ্য নির্বাচন অর্থাৎ বিধানসভার যে নির্বাচন হলো পশ্চিমবঙ্গে, পাশাপাশি কিন্তু আরও কয়েকটি রাজ্য নির্বাচন হয়েছে, কিন্তু সবচেয়ে আলোচিত কিন্তু এই নির্বাচনটি। এবারের এই নির্বাচনে প্রায় ভারতের যে জাতীয় রাজনীতি, সেই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আমরা জানি, আপনি আমাদের সহকর্মী প্রতিবেদনটি যেমনটা দেখছিলাম,
এবং যে শপথ গ্রহণ হলো আজকে, সেই শপথ গ্রহণে কিন্তু প্রথমবারের মতো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন, অর্থাৎ কোনো প্রধানমন্ত্রীর স্বয়ং উপস্থিতিতে আজকে শপথ গ্রহণ হলো। এখানে শপথের পাশাপাশি আমরা জানি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও 5 জন কিন্তু মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাদের মধ্যে দিলীপ ঘোষ অন্যতম আলোচিত, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া এবং ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক, এই 5 জন শপথ গ্রহণ করলো। পাশাপাশি আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো যে এই যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার কিন্তু বিশাল একটা তালিকা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। সেখানে কিন্তু বিভিন্ন জনের নাম ছিল, কিন্তু সবাই শপথ নেয়নি আমরা দেখেছি। আরেকটি বিষয় যে আজকের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণটিও কিন্তু তারা বেশ তাৎপর্যপূর্ণ। যেমন রবীন্দ্র জয়ন্তী, সেই রবীন্দ্র জয়ন্তীর দিনেই শপথ গ্রহণ করলো বিজেপি। এই বিজেপি দেশভাগের পর প্রথমবারের মতো কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি এই গেরুয়া পতাকা উত্তোলন করতে সক্ষম হলো। এর আগে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একসময় সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটি কিন্তু আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। কেননা এই শুভেন্দু অধিকারী বিজেপি সরকার বিজেপিতে যোগদানের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান শুরু হয়। আগের বারের নির্বাচনে কিন্তু নন্দীগ্রাম মমতাকে হারায়। এবারের নির্বাচনে মাত্র 3টি আসন পেয়েছিল, পরবর্তীতে তারা আসলে 71টি আসন পায় এবং শুভেন্দু যোগের পরে কিন্তু সেটি আরো ব্যাপক আকারে এই শুভেন্দু অধিকারী আসার পরে কিন্তু বিজেপি বেশ শক্তিশালী হচ্ছিল ধীরে ধীরে, আমরা দেখতে পাচ্ছিলাম পশ্চিমবঙ্গে। এবং সেই সঙ্গে কিন্তু ভবানীপুরে এবারে নির্বাচনে স্বয়ং মমতাকে কিন্তু হারিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন পর্যন্ত নির্বাচনের ফলাফলে আমরা যেটা জেনেছি যে 294টি আসনের মধ্যে কিন্তু বিজেপি এককভাবেই 207টি আসন পেয়েছে। এবং এবারে যে নবমবারের মতো মুখ্যমন্ত্রী হলেন, সেই বিজেপির প্রায় ভোট পেয়েছে কিন্তু 45.94%। আমরা জানি যে এবারের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার কিন্তু ভোট দিয়েছে, বিশেষ করে 90% পর্যন্ত ভোট পড়েছে বলে সে দেশের নির্বাচন কমিশনের তথ্যে বলা হয়েছে। আরেকটি বিষয় যে দেশভাগের পর রাজ্যে প্রথম বিজেপি সরকার। আরেকটি বড় অভিযোগ যেটি আজকে মমতা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হার মানেননি, এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে 100-এর বেশি আসনে কারচুপি হয়েছে, সেটিও নিশ্চয় মমতা আনুষ্ঠানিকভাবে, সাধারণত যেটা হয় বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানানো হয়, ফুল দিয়ে বরণ করা হয়। এই যে রাজনৈতিক যে রীতিনীতি, সেটি কিন্তু আমরা দেখিনি। আমরা এবারে বিশাল বড় আয়োজন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রথমবারের মতো সরকার গঠন করলো। ভারতের রাজনৈতিক ইতিহাসে নিশ্চয়ই খুবই তাৎপর্যপূর্ণ, কিন্তু আমরা দেখেছি অন্য কোনো বিরোধী দল সেখানে ছিল না। মাঠের খবর দেখে আসি রবিউল। হ্যাঁ, মাঠের খবর দেখবো। আমাদের সহকর্মী সুব্রত আচার্য রয়েছেন কলকাতায়। সুব্রত, আপনার কাছে কি বিস্তারিত আছে জানাবেন আমাদের। দেখুন, বিজেপি আজকের দিনটিকে 9ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী, এই দিবসটিকেই কেন বেছে নিয়েছিল? আপনারা জানেন যে এই বিজেপিকে বাংলা বিরোধী বহিরাগত দল হিসেবে তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভ সেট করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালিয়ানা থাকবে না, বাংলা ভাষা থাকবে না, বাংলা সংস্কৃতি থাকবে না, এখানে অন্য ভাষা বহিরাগত এদের দাপট থাকবে। কিন্তু এই জিনিসটি অনেকেই জানেন না যে এই বিজেপির বিজেপি যে প্রতিষ্ঠাতা, তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কিন্তু বাঙালি। এই যে বাঙালিদের দল, সেটি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভ সেট করার কারণে সেটি হয়নি। আজকে 9 মে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তীর দিনে এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিন থেকেই বিজেপির নতুন সরকার বার্তা দিতে চাইলো যে বিজেপি বাঙালিদের সরকার এবং বিজেপি বাংলার সরকার। সেইভাবেই কিন্তু আজকে এই শপথ অনুষ্ঠানটির পুরো যে প্যান্ডেল সেটি সাজানো হয়েছে, পুরো থিমটাই কিন্তু বাঙালিয়ানা এবং বিশ্বকবিকে সামনে রেখেই সাজানো হয়েছে। আপনি জানেন যে আজকের এই অনুষ্ঠানটি নানা কারণে ঐতিহাসিক। কি কারণে ঐতিহাসিক? প্রথম কথা হচ্ছে যে কোনো প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের এর আগে 8টি সরকার হয়েছে, কোন সরকারের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না, কোনো প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন না। আজকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই নতুন বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান হলো। দ্বিতীয়ত, যে ব্রিগেড ময়দানে
এর আগে স্বাধীন ভারতে কোনো ইতিহাস নেই যে এই ধরনের কোনো রাজ্য সরকারের শপথ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটিও কিন্তু এটাও কিন্তু সে কারণে একটি নজির তৈরি করলো। আরেকটি নজির তৈরি করেছে, সেটি হচ্ছে যে বিপুল সংখ্যক বিজেপি কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি, এটি কিন্তু রেকর্ড অতিক্রম করেছে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই বলেছে যে আগের যে কোনো ব্রিগেড সমাবেশের থেকে অন্ততপক্ষে 4 গুণ বেশি মানুষের ভিড় জমায়েত হয়েছিল আজকের এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে। আপনি জানেন যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেছেন শুভেন্দু অধিকারী। এরপর পরপর 5 জন তার ক্যাবিনেটের যে মন্ত্রী তারা শপথ গ্রহণ করেছেন। এখনো কিন্তু ক্যাবিনেটের ঠিক মিনিস্ট্রি বা মন্ত্রক দপ্তর এখনো পর্যন্ত বন্টন করা হয়নি। তো বাকি বন্টন বা বাকি শপথের প্রক্রিয়া কিন্তু খুব শিগগিরই শুরু হবে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ সুব্রত আচার্য। ইনান, আমরা যে আলোচনা করতেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনেছে, এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এর কিছু খবরও আমরা সামনে এসেছে। কারণ এই যে ভোটার সংশোধন তালিকা, সেই ভোটার সংশোধন তালিকায় বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং যেসব কেন্দ্রে ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়া হয়েছে তার চেয়েও কম শতাংশে হেরেছে তৃণমূল প্রার্থীরা এমন বলা হচ্ছে। এবং বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গা থেকেও নতুন নামে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে বলে এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই খবর এখন পর্যন্ত উদ্বেগ উৎকণ্ঠাকে পেছনে ফেলে যেহেতু নতুন একটি শুরু, যেমনটি সুব্রত আচার্য বললেন যেভাবে হচ্ছে এখানে বাংলার যেই বাঙালিয়ানা বোঝানোর জন্য রবীন্দ্র জয়ন্তীতে যেই উদ্বোধনটি করা হলো, সূচনাটি করা হলো, অন্যান্য ক্ষেত্রেও আসলে একই রকমভাবে যদি মানুষকে আশ্বস্ত করা যায়, যে ধরনের আসলে ঘটনাগুলো ঘটছে, বেশ করে আমরা সহিংসতার খবর পাচ্ছিলাম, এগুলো আশা করি দূর হবে এই নতুন সরকার গঠনের মধ্য দিয়ে। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন নিয়ে আলোচনায় স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। আবার যাচ্ছি দেশের খবরে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান প্রবাসীরাও। জাপান সফর শেষে শাহজালাল বিমানবন্দরে ফিরে কথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে রাজধানীতে সংস্কারে অচল অবস্থা সমাধানে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন নেতা। অংশ নেন কয়েকটি দেশের 20 জন কূটনৈতিক। নাহিদ ইসলাম দাবি করেন গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদের সঙ্গে ছলচাতুরি করছে সরকার। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ইতিবাচক সাড়া না পেলে প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে। এদিকে 7 দিনের জাপান সফর শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শাহজালাল বিমানবন্দরে তিনি জানান, দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরাও গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন চায়। এরা গলায় জড়াইয়ে ধরে বলল, যদি সুস্থ হয়ে ফিরে যাই, জাতির জন্য প্রয়োজন, বারবার লড়াই করব। কিন্তু আমাদের গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। জামায়াতের আমির বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা পর্যবেক্ষণ করছে বিরোধী দল। বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে কারো উপর অত্যাচার যেন না হয় সে বিষয়ে ভারত সরকারকে বিরোধী দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হবে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। সীমান্তে পুশি নিয়েও বিরোধী দল পর্যবেক্ষণ করছে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। চীনের যে বিষয়টা বলেছেন, এটা আরো যাচাই বাছাই করে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। তপ্তনগরে মায়াময় রঙের ছড়াছড়ি, মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালো। প্রকৃতির রূপ রসে নাগরিক মনেও প্রশান্তি। স্পর্শ অনুভবে শুদ্ধতা ছড়িয়ে যাওয়া গ্রীষ্ম ফুল নিয়ে খবর থাকছে
সংবাদের পরের অংশে। বিচারকদের নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়াই প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেন মন্ত্রী। দেশে বিচারিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনগত জ্ঞান এবং কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করে থাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট। শনিবার অতিরিক্ত জজ, দায়রা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের 20তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন 39 কর্মকর্তা। দায়িত্ববোধের জায়গা থেকে চিন্তা চেতনায় স্বাধীন থেকে বিচারকদের ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান আইনমন্ত্রী। একজন বিচারকের স্বাধীনতা তার মনের মধ্যে, তার কলমের মধ্যে, চিন্তায়, চেতনায়। আপনারা আপনাদের কর্মের মধ্য দিয়ে, কলমের মধ্য দিয়ে প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুন। প্রধান বিচারপতির বাসভবন সহ বিচার বিভাগের প্রতিটি প্রতিষ্ঠান যেন ক্ষোভ বা নেতিবাচক পরিস্থিতির কেন্দ্র না হয় জানিয়ে মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও নির্ভরতা শক্তিশালী করা জরুরি। আমরা জুডিশিয়ারিকে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাসের একটা জায়গা নিতে চাই। অনুরোধ করব, আপনারা জনপ্রিয় সিদ্ধান্তের থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। বিচারকদের কোনো দাবি বা সমস্যা থাকলে তা সুপ্রিম কোর্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করার আশ্বাস দেন আইনমন্ত্রী। আপনাদের লক্ষ্য হলো প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাতে চায় সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গঠনে কাজ করছে সরকার। আর দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় চীন বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় সরকার। কোয়ালিটি স্কুলের অভাব রয়েছে, অতএব সেই ক্ষেত্রে আমরা নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত করা এবং কোয়ালিটি এডুকেশন করার আমাদের পরিকল্পনা রয়েছে। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় ওই GPA+-এর গুরুত্ব তেমন একটা নেই। তোমাদেরকে এমন শিক্ষায় নিয়ে যেতে হবে যেখানে উন্নত বিশ্বে প্রজেক্টের মধ্য দিয়ে ছোট শিশু থেকে বড় পর্যন্ত লেখাপড়া শেখানো হয়। চীনের সাথে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশন নিয়ে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাই হবে চীন বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি। আমরা চায়নার সাথে টেকনিক্যাল এবং জেনারেল এডুকেশনে আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামও হাতে নিচ্ছি। আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থা আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করব। এ সময় দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে সুনাগরিক হিসেবে। আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, স্বনির্ভর করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। তোমাদের যার যেটা পড়তে ইচ্ছা করে তোমরা সেটা পড়াশোনা করবা। যদি কারো খেলাধুলা করতে পছন্দ হয় তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, তোমরা নতুন করে স্পোর্টসে পার্টিসিপেট করবে। তোমাদের যদি কারো কালচার বা গান কিংবা ড্রয়িং পছন্দ হয় তাহলে নতুন করে কালচারে পার্টিসিপেট করবা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চীনের উদাহরণও তুলে ধরা হয় এই আয়োজনে। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশে আনা হয়েছে যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। সকাল 9:15টায় বৃষ্টির মরদেহ বহনকারী বিমান দেশে পৌঁছায়। এ সময় স্বজনদের কান্না আর আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ। মরদেহ হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। আদরের কন্যার অকাল মৃত্যুর খবর যে মাকে করেছিল বাকরুদ্ধ, আজ তার কফিনে বুক আঁকড়ে চিৎকারে বাতাস হয়েছে শ্বাসরুদ্ধকর।
যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যেয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে শনিবার সকাল 9টা 10 মিনিটে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের সদস্যদের আর্তনাদে পুরো বিমানবন্দরই হয়ে ওঠে শোকাবহ। স্বজনরা আর সহপাঠীরা জানান, বৃষ্টি ছিল স্বপ্নবাজ, চেয়েছিলেন এমন কিছু করতে যা পরিবার ও দেশের জন্য গর্ব বয়ে আনে। খুব ভালোবাসতাম এবং খুব আদর যত্ন আমাদের ছিল। ও স্কুলে জীবনে এই করছে, ভালো ছাত্র ছিল, অনেকেই মেধাবী ছিল। ও ক্লাস 1 থেকে ওর জীবনে কখনো সেকেন্ড হয়নি, ফার্স্ট হয়েছে। স্বপ্ন ছিল আমেরিকাতেই যাবে, এজন্য আপ্রাণ চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওর স্কলারশিপ অর্জন করছে। বাবাও বলছিলেন কর্মে তাকে স্মরণীয় করে রাখবে এমন কিছু করতে চেয়েছিলেন বৃষ্টি, তাই উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আক্ষেপ করে বলেন সেই ডিগ্রি পেয়েছেন, কিন্তু আজ বৃষ্টি নেই। হত্যাকারীর কঠোর বিচার চান তিনি। সে বড় কিছু করবে এবং সাধারণ মানুষের জন্য কিছু করবে, এই ছিল তার প্রবল ইচ্ছা। সার্টিফিকেট যদিও পাইছে, কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ সাথে মৃত্যুদণ্ড হয়। মরদেহ হস্তান্তর করে পররাষ্ট্র সচিব জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেই জন্য কাজ করে যাচ্ছে। বৃষ্টির মরদেহ মাদারীপুরের গ্রামের বাড়িতে দাদা দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দাফনের জন্য বৃষ্টির মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি মাদারীপুরের চর গোবিন্দপুরে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, যাচ্ছে তার কাছে। রাজধানী ঢাকা থেকে দুপুর 1:12 আমেরিকায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি চর গোবিন্দপুরে। সেখানে পরে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। আমরা কথা বলেছিলাম নিহত বৃষ্টির বাবা জহিরুদ্দিন আকনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আমেরিকায় পাড়ি দিতে গিয়ে যে খুন হয়েছে বৃষ্টি এবং তার এক সহপাঠী, এই ঘটনায় তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এবং সরকারিভাবে তাদের সহযোগিতারও কিন্তু দাবি তুলেছেন বৃষ্টির পরিবার। আমরা পরিবার সূত্রে জানতে পারছি, বাদ আছর দাদা দাদির কবরের পাশেই বৃষ্টিকে চির নিদ্রায় শায়িত করা হবে বাদ আছরে। সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা পাড়া প্রতিবেশী রয়েছেন তারা বৃষ্টির খণ্ডিত মরদেহ দেখার জন্য কিন্তু এক নজর দেখার জন্য ভিড় করছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন কিন্তু স্বজনরা। ইতিমধ্যে কিন্তু যারা পাড়া প্রতিবেশী এবং তারা একটি কথাই বারবার বলছেন যে আমেরিকার মতো উন্নত একটি দেশে যে এই এমন হত্যাকাণ্ড আসলে তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। এখানে চলতি বছরের জুলাইতে বৃষ্টির দেশে ফেরার কথা ছিল এবং তার যে মরদেহ এইভাবে যে ফিরবে আসলে সে লাশ হয়ে, সেটি কিন্তু কখনো কল্পনা করতে পারেননি স্বজনরা। এলাকাবাসী বলছেন যে এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং পরবর্তীতে যারা উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য দেশের বাইরে যাবে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থার কিন্তু দাবি তুলেছেন। অর্থাৎ ডিগ্রি অর্জনের ক্ষেত্রে যদি যেহেতু জীবনের ঝুঁকি থাকে, এমন কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু নিরাপত্তার জোরদার দাবি জানিয়েছেন বাংলাদেশ থেকে যারা উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বিদেশে যাবেন। তো এই ছিল আমার কাছে আমেরিকায় খুন হওয়া শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়েছে। সেখানে সরাসরি যুক্ত ছিলাম আমরা মাদারীপুরে। গাজীপুরে স্ত্রী, 3 মেয়ে ও শ্যালক সহ 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ফোরকান মিয়া হত্যাকাণ্ডের খবর ফোন করে ছোট ভাইয়ের স্ত্রীকে জানিয়ে পালিয়ে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে চিৎকার আর আর্তনাদ শুনে ঘুম ভাঙে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার বাসিন্দাদের। সবাই ছুটে আসেন ফোরকান মিয়ার বাড়িতে ঢুকে হতভাগ সবাই। দেখতে পান 3 শিশুর গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে আছে, আর মা শারমিনের মরদেহ জানালার গ্রিলে হাত মুখ বাঁধা অবস্থায় ঝুলে আছে। অন্যদিকে শারমিনের ভাইয়ের মরদেহ বিছানার উপর। স্বজনরা জানান, পেশায় প্রাইভেট কার চালক ফোরকান বছর খানেক আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া নেয়। ঘটনার দিন সকাল 6:30টার দিকে শারমিনের ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে 5 জনকে হত্যার কথা জানিয়ে পালিয়ে যায় ফোরকান। আমার বাসুরের ছেলে আমাদের বাসায় ছিল, কালকে রাত্রে ফোন দিছে, চায়না ফ্যাক্টরিতে তোরা চাকরি দেবো, চলে আয়। ফোন দিছে ওই মেয়ের জামাই। ফোরকান যাবতীয় কয়দিন ধরে ফোন দিতে আছে যে তোরা ভালো চাকরি দিবো, আয় 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, মাসে 20,000 টাকা পাবি। এই কথা বলে নিয়ে আইছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এমন নৃশংস ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে বেশ কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখে আইন শৃঙ্খলা বাহিনী। কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পারে, স্ত্রীর বিরুদ্ধে থানায় এর আগে 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছিল অভিযুক্ত ফোরকান হোসেন। একই সঙ্গে অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টি উল্লেখ করেছিল সে। হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন যিনি জড়িত, তিনি এই বাড়িরই গৃহকর্তা, তার নাম ফোরকান। আমরা সন্দেহ করতেছি কেন, সেটার যুক্তিসঙ্গত কারণ আছে। তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, উদ্ধার হওয়া কাগজ ও হত্যার আলামত দেখে কারণ অনুসন্ধান করছে পুলিশ। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। তদন্তের সাথে এখন কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। সময় সংবাদ, গাজীপুর। বিএসএফের গুলিতে সীমান্তে আবারও ছড়ল বাংলাদেশের প্রাণ। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে নিহত হলেন 2 যুবক। স্থানীয়রা জানান, শুক্রবার রাত 12:30টার দিকে বাংলাদেশি কয়েক যুবক কসবার পাথরিয়াদার এলাকা দিয়ে সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলে বাংলাদেশি 2 যুবক নিহত হন। নিহত মোরসালিন ও নবীর হোসেনের লাশ ভারতের বিশালগড় মহকুমা হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় আহত 2 যুবককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। সকালে জেলার মারিশা দেখিনালা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকজন অস্ত্রধারী শুকনাছড়া এলাকায় অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে হেগেরা চাকমা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুপুরের সময় আরও থাকছে, যাত্রীবাহী 2 বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সড়কে ঝরল 4 প্রাণ, আহত অন্তত 10। দিন দিন বেড়েই চলেছে হামে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। অসুস্থতায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে জটিলতা। তবে টিকা কার্যক্রম শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই হামের প্রাদুর্ভাব কমে আসবে বলে আশা চিকিৎসকের। হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল যেন থামছেই না। 2 মাসেও কমেনি হামের প্রাদুর্ভাব। হাসপাতালে কাতরাচ্ছে শত শত আক্রান্ত শিশু। সেবায় ব্যস্ত মা বাবা ও স্বজনরা। হাসপাতালের প্রতিটি বেডেই শিশুদের আহাজারি, কান্না। প্রতিদিনই বাড়ছে রোগী, তবে কেউ কেউ সুস্থ হয়ে বাড়িও ফিরছে। প্রথমে ঠান্ডা কাশি আছিল, পরে গায়ে যে বিচির মতো উঠছে, বাসার জ্বর হয়েছিল, পরে পাতলা পায়খানা হয়েছিল, হাসপাতালে নেওয়ার পর নিউমোনিয়া ধরা পড়ছে। আজকে রিলিজ দিয়ে দিচ্ছে, কারণ আমার বাচ্চা প্রায় সুস্থ হয়ে গেছে। এখন তীব্র জ্বর, ঠান্ডা, কাশি সহ ডায়রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে জটিলতা। তবে মহাখালী ডেডিকেটেড হাসপাতালের পরিচালক বলছেন, বিভিন্ন হাসপাতালের রেফার করা রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। যেসব বাচ্চার হামের পাশাপাশি শরীরে অন্য জটিলতা আছে, তাদের বিশেষায়িত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। ঢাকা এবং ঢাকার বাইরে প্রচুর হাসপাতাল এবং ক্লিনিক সমূহ থেকে আমার এখানে রোগী রেফার্ড হয়ে চলে আসতেছে। হামের রোগী এখনো ঊর্ধ্বগতিতেই ভর্তি হচ্ছে। যে ধরনের বাচ্চাগুলা হাম আছে এবং সাথে তার অন্য আর 1টা বা 2টা অসুখ আছে বা কোনো একটা ডিজিজে সে সাফার করছে, এই ধরনের কমপ্লিকেটেড বাচ্চাগুলোকে
যে কোনো ধরনের টারশিয়ারি লেভেলের বিশেষায়িত হাসপাতালে বাচ্চাকে চিকিৎসা দিলে সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সুস্থ শিশুদের হাসপাতালে না নিয়ে আসার পরামর্শও দেন তিনি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। উজানের বৃষ্টিপাত কমে আসলেও হাওরগুলোর পানি কমছে ধীরগতিতে। এখনও কোমর সমান পানিতে ধান কাটছেন কৃষক। ভেজা ধান শুকাতে ব্যস্ত সময় পার করছে হাওরের মানুষ। এই মুহূর্তে বানিয়াচং হাওরে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, যাচ্ছে তার কাছে। টানা বর্ষণে হবিগঞ্জের প্রায় 11,000 হেক্টর জমির ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে 8,500 হেক্টর একদম পানিতে তলিয়ে গেছে এবং প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 21,000 কৃষকেরও বেশি। আমরা বেশ কয়েকদিন থেকে এখানে হাওরের বিভিন্ন সাধারণ যে কৃষক আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন আসলে যে কৃষকের যে স্বপ্ন, এই স্বপ্ন একেবারেই নষ্ট হয়ে গেছে এবং তারা এই যে হারানো যে ক্ষেত আছে তাদের এবং ফসল আছে, এই ফসলে যেগুলো পানিতে তলিয়ে গেছে এবং যারা পচা, আদা পচা এসব ফসল ধান তারা তুলছেন। বিশেষ করে গত 2 থেকে 4 দিন আগে হঠাৎ করে যে রোদের দেখা মেলাতে হবিগঞ্জের যে কৃষকরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং বিশেষ করে যারা অবশিষ্ট তাদের যে ধানগুলা রয়ে গেছিল এই ধানগুলা যাতে উঠানো যায় মরিয়া হয়ে কৃষকরা কাজ করছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে মাঠে যে কিষানীরা তাদের যে ধানগুলা আছে ধানগুলা তারা কিভাবে শুকিয়ে গুলায় তোলা যায় সেই চেষ্টায় তারা রয়েছেন এবং বিভিন্ন হাওরে আমরা দেখেছি যে এই কৃষকরা তাদের যে কষ্টার্জিত ফসলের যে অবশিষ্ট রয়েছে এগুলা তুলে যাতে তারা ন্যায্য মূল্য পান এই আশঙ্কায় অনেকে রয়েছেন। তাদের দাবি যে তাদের যে যতটুকু নষ্ট হয়েছে আর যতটুকু অবশিষ্ট রয়েছে এই ফসলগুলার যাতে ন্যায্য মূল্য তারা পান, এই তাদের সরকারের কাছে মূল দাবি। এই ছিল আজকে হবিগঞ্জের হাওর অঞ্চলের আমার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। বেলা 11টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 4 সিজন এলাকায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বিপরীত দিক থেকে আসা 2টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দুপাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাস দুটির নিচে আটকে পড়া হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আরও 3 জনকে মৃত ঘোষণা করেন। নওগাঁর হাটে কোরবানির পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। এই মুহূর্তে মহাদেবপুর হাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। ঈদুল আজহার আগ মুহূর্তে এই মুহূর্তে হাটে আমরা কিন্তু দেখছিলাম আগাম কিছু কোরবানির পশুর সরবরাহ হয়েছে এবং এই কোরবানি পশুগুলো আগাম অনেকেই কিনে নিয়ে কিন্তু বিভিন্ন হাট বদল করে থাকেন। হাটে এই হাট থেকে আবার পাশের হাটে অনেকে কিনে নিয়ে যান, আবার অনেকেই ঈদের আগে কিনে পরম যত্নে কিন্তু আবার লালন পালন করার একটা রেওয়াজ রয়েছে এই অঞ্চলে। এর ফলে আমরা দেখছিলাম যে হাটগুলোতে যে পরিমাণ গরু আগাম জাতের উঠেছে, স্থানীয় যারা খামারি তারাই মূলত এই গরুগুলো তুলেছেন, বাজার যাচাই করছেন, অনেকেই দরদামে হাতের নাগালে এলে আবার কিনেও নিচ্ছেন। দুপুরে আমরা এই মুহূর্তে দেখছিলাম তপ্তরোদ, তারপরে কিন্তু যা গরু এসেছে এখানকার হাট কর্তৃপক্ষ বলছেন যে পর্যাপ্ত গরু কিন্তু ক্রমান্বয়ে আসছে এবং আগামীতে আরো যেহেতু সময় রয়েছে এই গরুর সরবরাহটা বাড়বে। দরদামের জায়গাটা কিন্তু পরস্পর বিরোধী রয়েছে। কেউ বলছেন যে দাম এবার কিছুটা বেশি হাঁকা হচ্ছে ক্রেতাদের দিক থেকে, আবার যারা বিক্রেতা বা যারা তৃণমূল খামারি তারা বলছেন যে এখন পর্যন্ত ক্রেতার উপস্থিতি কম থাকার কারণে দরের জায়গাটা তারা এখনো কাঙ্ক্ষিত পাচ্ছেন না। সব মিলিয়ে আসলে হাটগুলোতে কিছুটা পরস্পর বিরোধী ক্রেতা বিক্রেতার বক্তব্য থাকলেও ক্রমান্বয়ে কিন্তু জমে উঠেছে এবং এবার জেলায় কিন্তু প্রায় 8 লাখ কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে এবং 39,000 ছোট বড় গোখামার রয়েছে, যেখান থেকে আগামীতে এই পর্যাপ্ত পরিমাণের এই গরুগুলো স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সরবরাহের জন্য এই হাটগুলোতে তোলা হচ্ছে এবং একটা জমজমাট কারবারের আশা করা হচ্ছে যে আগামীতে এই পশু এখান থেকে কিন্তু জেলার সহ আশপাশের জেলাগুলোতে ছড়িয়ে যাবে, এমন কথা কিন্তু খামারিদের দিক থেকে জানানো হয়েছে। এই ছিল সার্বিক নওগাঁয় পশুর হাটে কুরবানির কেনা বেচার খবর আমার কাছে। ছিলাম নওগাঁয়। গ্রীষ্মের প্রখর রোদে যখন চারপাশে অস্বস্তির ঝাঁজ,
তখন এই দহনময় ঋতুই আবার রঙিন ফুলের মেলায় ছড়িয়ে দেয় প্রশান্তির ছোঁয়া। চারপাশের শুষ্কতা যেন হার মানে এই বর্ণিল সৌন্দর্যের কাছে। পথ চলতি মানুষের চোখ আটকে যায় অপরূপ গ্রীষ্ম ফুলের মায়ায়। প্রিন্স আরফিনের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। তপ্ত রোদে দগ্ধ নগর। কংক্রিটের ফাঁকে ফাঁকে জমে থাকা ধুলোধূসর আর মানুষের অবিরাম ব্যস্ততার গল্পে এই শহর এক অন্তহীন দৃশ্যপট। এসবের ফাঁকেই হঠাৎ ঝলকানির মতো চোখে লাগে অন্যরকম এক সৌন্দর্য। মনে হয় এই নগরী শুধু লাল নীল মিথ্যে কথারই নয়, এই শহর তার বুক জুড়ে লালন করে অপরূপ সৌন্দর্য। মোহগ্রস্ত নাগরিক মানুষ একবার হলেও থমকে দাঁড়ায়, ক্ষণিকের জন্য হলেও ভুলে যায় জীবনের পাওয়া না পাওয়ার হিসেব। নগর জুড়ে ফুটেছে গ্রীষ্মের ফুল। অবাধ প্রকৃতি নয়, ইটনগরের ফুলেরাও কি কখনো কখনো ভাবুক করে তোলে মানুষকে। গতির শহরে অবিরাম ছুটে চলার একাকিত্বে ফুলেরাও তখন হয়ে ওঠে নীরব সঙ্গী। কৃষ্ণচূড়ার রঙিন যৌবন, জারুলের বেগুনি আভা, সোনালুর স্নিগ্ধ সৌন্দর্য, দাবদাহে পীড়িত রাজধানীতে বসিয়েছে ফুলের জলসা। সেই জলসায় সামিল হয় মানুষও, কখনো ঝরে পড়া ফুল কুড়িয়ে, কখনো বা মনের রসদ মেটায় দু চোখ ভরে রঙের উল্লাস পান করে। কৃষ্ণচূড়া ফুল এত পছন্দ, এত ভাল লাগে যে দেখে মনে হয় গ্রীষ্মকাল যেন আবার ফিরে ফিরে আসে। এত সুন্দর ফুল দেখলে দুই পাশের চোখের ক্লান্তিটা মনে হয় হাওয়া হয়ে যায়। এই ফুলগুলো যদি না থাকতো তাহলে শহরটি আরো নিরাশ হয়ে যেত। আমার আশেপাশে অনেক ফুল, অনেক প্রশান্তি লাগবে আর কি। হঠাৎ আবার ফুলের জলসায় আকাশ ভেঙে বৃষ্টি নামে। বৃষ্টির ছন্দে তাল মিলিয়ে ঝরে পড়ে ফুলেরা। মন্ত্রমুগ্ধ মানুষের তখন আবেগতাড়িত পুষ্পস্নান। নগরের আনাচে কানাচে ফুটে থাকা এসব গ্রীষ্মের ফুলের রয়েছে চেনা অচেনা অগণিত নাম, অগণিত ডাক, যে নাম শুদ্ধ করে মানুষের মন, আবার কখনো ভাবুক করে তোলে আটপৌড়ে যাপনকেও। এই ফুল গ্রীষ্মের খরতাপের মাঝেও প্রকৃতির এক অনুপম উপহার। জীবনে নানা জটিলতাকে পাশে রেখে যদি ফুলে ভরা বৃক্ষের নিচে দুরন্ত বসা যায়, তাহলেও তো মিলতে পারে মনের রসদ। তাই তো এই রঙিন ফুলগুলোকে উপভোগ করাই হোক প্রকৃতির সাথে একাত্মতার অনুশীলন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সরকার গঠনের পর নেতাকর্মীদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি চেয়ারম্যানের। জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে চাইলেন সহযোগিতা। গণভোটের রায় নিয়ে ফাঁকি ঝুঁকি চলবে না, দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াতের। শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। শপথ করিতেছি যে ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন নরেন্দ্র মোদীর। ব্রিগেডে আরো 5 মন্ত্রীর শপথ। এ ছিল দুপুরের সময়ের পর। বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ইনান, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।